যে লাগবে না, তেমন একটা কাজে লাগবে না, নাই বলতে পারেন। ঠিক আছে, এত প্যানিক নেওয়ার দরকার নাই, শুধুমাত্র বিষয়গুলো জেনে রাখেন। ঠিক আছে, শুধুমাত্র বিষয়গুলো জেনে রাখেন। যারা আমার বেসিক লেভেলের স্টুডেন্ট আছেন, বিশ্বাস করেন আমারই মনে হয় 3 থেকে 4 বার এইগুলা কাজে লাগছে। আপনারা শুধুমাত্র ইন্ডেক্সিং প্রসেসটা ভালো করে বুঝেন। কেমন? আরও একটা প্রবলেমের সলভ হয়ে গেছে আজকে। উইক্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন, এখন তো উইক্স প্র্যাকটিসও করতে পারবেন না? উইক্স ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারবেন না? সো এত ভয় পায় না, টেকনিক্যাল এসইওর শুধুমাত্র ইন্ডেক্সিং প্রসেসটাই আমরা করতে পারি। আচ্ছা ভাবেন তো, আমরা এসইও যারা করি তারা আমাদের রুলস কি, আমরা কোন হাতে পড়ি বা কোন টপিক্সের উপর আমরা পড়ি? আমরা মার্কেটিংয়ে পড়ি না। এই টেকনিক্যাল ইস্যুগুলো ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনাররাই সলভ করে দেয়, আপনাকে এগুলোর জন্য হায়ার করবে না। তবে জেনে রাখেন, জানাটা বেটার। ঠিক আছে, জেনে রাখেন, জানাটা বেটার। ঠিক আছে, আপনারা গুগল সার্চ কনসোল অ্যাক্টিভ, গুগল অ্যানালাইটিক্স অ্যাক্টিভ এবং ইন্ডেক্সিং প্রসেস পর্যন্ত থেমে থাকেন। বাকি জিনিসগুলো আপনাদের না জানলেও হবে, তবে ভিডিও আছে, যদি প্রবলেম ফেস করেন ভিডিও দেখে দেখে করে নেবেন। কেমন বুঝাইতে পারছি? ভয় কাটছে আপনাদের? আমি নিজেও রিয়েলাইজ করছি আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। ভয় পাওয়ার তো কিছু না ভাই। ঠিক আছে, এটা কিছু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, যেন পরবর্তীতে না বলে যে ভাই আমি করাই নাই আপনাদের। কেমন? ওকে, আপনাদের কোয়েশ্চেন শিটটা নেই, 15th পেজ কোয়েশ্চেন শিট। কিন্তু গতকালকে ক্লাসে যা করছেন এটা খুব বাজে কাজ করছেন, যারাই করছেন খুব বাজে কাজ করছেন। এই প্রথম ক্লাসের ফ্লো নষ্ট করছেন আপনারা। সো এটা আর কইরেন না। একদিন আপনাদের আমি সুযোগ দিয়ে দিছি, দেখি আপনারা সুযোগ দিলে কই যেতে পারেন। ক্লাস নাম্বার 19, আলামিন রশিদ ভাই, ক্যানোনিক্যাল ইস্যু তো ডুপ্লিকেট পেজের পোস্টের জন্য হয়ে থাকে। আমি যদি ওই ডুপ্লিকেট পেজের পোস্টারটা রিমুভ করি তাহলে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। স্কিমা মার্কআপ, ওকে, স্কিমা মার্কআপ আর schema.org কি সেম? .org হলো ওয়েবসাইট যেখান থেকে স্কিমাটা জেনারেট করতে হয়। ঠিক আছে, একই ধরতে পারেন। কোনো ওয়েবসাইটের পেজ পোস্টগুলোতে ক্যানোনিক্যাল টেক্সট স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? আপনি ম্যানুয়ালি বুঝবেন। ঠিক আছে, ম্যানুয়ালি বুঝবেন কোড চেক করে। ভাই সার্চ কনসোল অল এরর সলভ নিয়ে ক্লাস চাই, ক্লাস দিচ্ছি না? সার্চ কনসোল অল এরর নিয়ে ক্লাস দিচ্ছি না আপনাদের? সবগুলো নিয়ে তো আপনাদের জন্য তো 3টা ক্লাস দিলামই, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগ। গ্রুপে পোস্ট দেখছিলাম বাট কোনো সলিউশন দেওয়া হয় নাই। যেগুলার ভিডিও অলরেডি দিয়েছেন ওইগুলো বাদ দিয়ে শরীফুল ভাইয়ের কথা শুনে খারাপ লাগলো। আমি জাস্ট এইটুকুই বলবো, সবসময় নিজের সাথে অন্যকে কম্পেয়ার করবেন না। আপনারা কি করছেন গ্রুপে? চলেন দেখি তো গ্রুপে কি করছেন আপনারা। আপনি পোস্ট করছিলেন ওই যে ব্লগ বাই, আপনি করছিলেন ব্লগড বাই নো ইন্ডেক্স ট্যাগ, এটা আপনি করছিলেন? আল মাহমুদ ভাইটা তো সলিউশন দিয়ে দিছি। ঠিক আছে, ইয়াসিন আরাফাত ভাই কি করছিলেন? এটা আপনি করছিলেন ব্লগড বাই robot.txt, এটা আপনি করছিলেন? এই পোস্টটা যখন আপনি করছিলেন না, তালিব ভাই করছিলেন। ওকে, তালিব ভাই যখন করছিলেন তখন আমি বুঝতে পারছি ফ্রি ওয়েবসাইট, যার জন্য আমি বারবার ইউআরএলটা চাচ্ছিলাম ওনার কাছ থেকে। তার কারণ আপনার সাইট ম্যাপ robot.txt যদি আপনি সেট আপ করেন তাহলে কখনোই এই ইরোরটা আসবে না। কি সমস্যা পড়ছিল জাহিদ ভাই? সলিউশন দেওয়া হয় নাই? আচ্ছা ওকে, ছাড়। ওকে, ফাহিম ফয়সল ভাই, কোরিয়াতে থাকার কারণে লাইভ কাজ করতে পারি না ভাই, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। আমার কোয়েশ্চেনটা একটু পুরাতন বিষয় নিয়ে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই করতে পারেন আপনি। আপলোড অ্যান্ড এসইও কন্টেন্টের জন্য যখন প্লাগ ইনে গিয়ে কন্টেন্ট কপি পেস্ট করে বসায় অন পেজ করার পরে পাবলিশ করব, তখন সেটা ক্লায়েন্টের কোন পেজে গিয়ে পোস্ট হবে সেটা সিলেক্ট করতে হবে না? কে জানি প্রশ্ন করছেন এটা, ফাহিম ফয়সল ভাই নাকি? হ্যাঁ ফাহিম ফয়সল ভাই, এইটা যখন ওয়েবসাইট ডিজাইন হবে আছেন আপনি, আচ্ছা উনি পরে দেখে নেবেন।
স্ক্রিন শেয়ার করা আছে, একটু ভালো করে তালিব ভাই দেখতে হবে যে এটা ব্লগ সেকশনে যাবে অটোমেটিক, আপনাকে কিছু করতে হবে না, সেটা ডেভেলপার অথবা ডিজাইনার করে দেবে। স্ক্রিন শেয়ার করা নাই? স্ক্রিন শেয়ার করা নাই? রাসেল মিয়াছি ভাই, ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই। আমার ইউএসটিসিওতে robot.txt দেখার জন্য ফাইল এডিটর অপশনটা আসে না, এক্ষেত্রে কি করতে পারি? স্ক্রিনশট দিয়েন, আসার তো কথা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়েন, কেন আসে না আমি আপনাদের দেখে দেবো না। আর ফ্রি ওয়েবসাইট হলে প্রবলেম হওয়াটা স্বাভাবিক। কবিতা আপু ভাইয়া, অর্গানিক সার্চ ক্লায়েন্টকে কিভাবে বোঝাবো? সে কি দেখে বুঝবে নাকি বুঝাই দিতে হবে? আপনাকে বুঝাই দিতে হবে যদি সে না বুঝে। গুগল অ্যানালাইটিক্সের পিডিএফটা কি ক্লায়েন্টকে কিভাবে দিব? জাস্ট ফাইল আপলোড করে দিয়ে দিবেন, ঠিক আছে? সাদি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেছিলেন যে স্কিমা প্রোডাক্টের জন্য করা হয়, তাহলে আমাদের ওয়েবসাইটের কোন কন্টেন্ট বা ব্লগ পোস্ট করার পর স্কিমাটা যেভাবে আছে এইভাবে রেখে দেবো? হ্যাঁ, আপনারা ওইভাবেই রেখে দেবো, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, অ্যাজ ইট ইজ। স্কিমা র্যাঙ্কিং ফ্যাক্টর না, মনে রাখেন। ক্যানোনিক্যাল ইউআরএল স্কিমাটা র্যাঙ্কিং ফ্যাক্টর না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোনো ইন্ডেক্স পেজকে যদি ডি ইন্ডেক্স করি, আর আহাদ ভাই এইটা একটু বোঝা উচিত ছিল না আপনার। কেউ কোনো ইন্ডেক্স র্যাঙ্কিং পেজকে ডি ইন্ডেক্স করবে? আর যদি করেন তাহলে এটা ডি ইন্ডেক্স হয়ে যায়, মানে আর কি সব র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো চলে যাবে, গুগল এটাকে ডিজার্ভও করে দেবে একদম। আমি কিভাবে বুঝবো এটা মেইন পেজ পোস্টের কপি পেজ পোস্ট? এটাকে ক্লায়েন্ট বলে দিবে? না, ক্লায়েন্ট বলবে না, আপনাকে বুঝতে হবে, এবং আপনি ডেট দেখে বুঝবেন কবে পাবলিশ হয়েছে। উই কুডন্ট ফাইন্ড দিস পেজ। ওকে বাই প্রোডাক্ট স্কিমা ভিডিওতে দেখলাম অল ইন ওয়ান স্কিমা দিয়ে স্কিমা সেট আপ করা যায়, আবার র্যাঙ্ক ম্যাপ দিয়েও করা যায়। কোনটা দিয়ে করবো? আপনার যেটা সুবিধা। ইউআরএল সাইট ম্যাপ এক্সএমএল দিলে এটা কেন আসে? ইউআরএল সাইট ম্যাপ ডট এক্সএমএল দিলে এইরকম আসে কেন? দ্যাট মিন্স তারা সাইট ম্যাপের পেজটা ক্রিয়েট করে নাই। কেমন? সাইট ম্যাপের পেজটা ক্রিয়েট করে নাই। রাকিব ভাই, ক্যানোনিক্যাল ট্যাগ কতটা ইম্পর্টেন্ট? কোনো ইম্পর্টেন্ট নাই। ক্যানোনিক্যাল ট্যাগ দিলেও কিছু না, না দিলেও কিছু না। কেমন? দিলেও র্যাঙ্কিং ফ্যাক্টর না, ক্যানোনিক্যাল ট্যাগ স্কিমাটাও র্যাঙ্কিং ফ্যাক্টর না। কিভাবে বুঝবো? আমার সাইডে দুইটা একই টাইপের পোস্ট আছে, চেক করার কোনো উপায় আছে? না, চেক করার কোনো উপায় নাই। তৌখির ভাই, আমরা যে কোনো পেজের জন্য ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করব নাকি ক্লায়েন্ট যে পেজের জন্য বলবে? ক্লায়েন্ট যে পেজের জন্য বলবে। ক্যানোনিক্যালটা আপনাদের ইউজ করতে হবে না, এটা 100% শিওর থাকেন। উইক্স কি ইন্ডেক্স হবে ফ্রিতে? না, উইক্স ইন্ডেক্স হবে না। আমি কি কোর্স শেষ করে আপনার ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতে পারবো? আর প্রাইসটা কত হবে? ওয়েব ডেভেলপমেন্ট আমি তো করাবো না, ওয়ার্ডপ্রেস অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করাই, বাট এখনও শিওর না আসবে কি না। যদি করাই এটা 100% শিওরিটি দিয়ে বলতে পারি না যে আসবে কি না, আমার নিজের জন্য কোনো সময়ই থাকে না। আজকে আমরা দুইটা টপিক জানবো, দরকার পড়লে আরও একটু টপিক জানবো। আবার বলি, যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট আছেন, ঠিক আছে, যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট আছেন, এইগুলা আপনাদের কখনো করতে হবে না, তবে আপনারা শিখে রাখেন। বুঝাইতে পারছি? আমরা আজকে ক্লাস স্টার্ট করি। ওকে, তো আজকে আমি প্রথম দেখব যে ব্রোকেন লিঙ্ক জিনিসটা কি। জি শান্ত ভাই, কনফিউশন ক্লিয়ার করেন। জি বলেন। কনফিউশনের জন্য কোয়েশ্চেন শিট দিয়ে 24 ঘন্টা পড়ে থাকে, এটা মনে হয় কোয়েশ্চেন শিট দিয়ে কি করব? একটু বড় তো মানে এইভাবে ভাই তো ক্লাসে কোশ্চেন করা শুরু করে। বলেন শান্ত ভাই। মানে ওই যে আগে একদিন robot.txt এর কোনো পেজ ডিসঅ্যালাউ করার জন্য আগে একদিন দেখাইছিলেন আর কালকে দেখাইছেন, এই দুইটা কি সেমই? কোনটা? পেজ ডিসঅ্যালাউ করার জন্য যে robot.txt তে ঢুকে আর এটা অ্যাডভান্স জিনিস, আপনি চাইলে ওইভাবে এটা করব। হাসিবুল ভাই, গতকালকে ক্লাসটা অনেস্টলি বলেন, দেখছিলেন? জি ভাই দেখছিলাম, মানে গতদিনও দেখাইছেন, তার আগের দিন একদিন রোবট। গতকালকে ক্লাস যখন করছিলাম আমি বলছিলাম আপনি robot.txt দিয়েও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন বলছিলাম। হ্যাঁ সেটাই বলছি, মানে দুইটা কি একই? আমরা আর কি এই কালকে যেটা দেখাইছেন সেটা করব আর কি। জি একই, আপনার যেটা ইচ্ছা আপনি এটা করতে পারেন। জি ওকে। আরেকটা কোশ্চেন হলো আমাদের ওই যে ইসের যে ক্যানোনিক্যাল ট্যাগের যে এটা আর কি, আমরা তো মানে সাপোজ আপডেট আরেকটা পেজ আপলোড করলাম, মানে সেম ক্যাটাগরির আরেকটা পেজ আপলোড করলাম, তখন তো আপনার ক্যানোনিক্যাল ট্যাগটা আগেরটাই অ্যাকসেপ্ট করবে। তো আমরা যদি পরেরটাই করতে যাই তাহলে আমাদের আগেরটা ডিলিট করে তারপরে পরেরটা আপলোড করতে হবে। এই জিনিসটাকে কমপ্লিকেটেড করার কেন দরকার শান্ত ভাই? আপনি যেহেতু একটা পোস্ট আগে করে দিয়েছেন, এটা পারফরমেন্স করা শুরু করছে, ঠিক না? এখন আপনি চাচ্ছেন পরেরটাকে মেইন করে সামনেরটাকে ডিলিট করবেন, এটা কি রিয়েলি আপনি মানে রিয়েল লাইফে পসিবল শান্ত ভাই?
মানে না, আপনি জাস্ট আমি থিঙ্ক করেন যে আপনি একটা পেজ করছেন, পোস্ট করছেন ধরেন 1 মাস আগে, ঠিক আছে? তারপর আপনি সেম পোস্টটা করছেন 3 মাস পরে আরও একটা এরকম পোস্ট করছেন। আপনি যাচ্ছেন না রে ভাই, এটা তো র্যাঙ্কিংয়ে আছে, আমার র্যাঙ্কিংটা ভালো লাগতেছে না, এটা ডিলিট করে আমি এইটাকে ক্যানোনিক্যাল ট্যাগ বসায় দিচ্ছি। এটা কি রিয়েলি পসিবল শান্ত ভাই? মানে এজ এ নর্মাল থিঙ্কিং মানে পসিবল? কিছু যদি আপডেট করতে চাই বা দেখা গেছে কোনো কন্টেন্টের ভিতরে বা কোনো প্রোডাক্ট ইসের ভিতরে যদি কিছু আপডেট করতে চাই, দেখা গেছে আমি সেম কিওয়ার্ডের উপরে, সেম টার্গেটেড কিওয়ার্ডের উপরে আর একটা পোস্ট করতে চাচ্ছি, তখন কি আমি আগেরটা ডিলিট করে এটা করব নাকি, সেটার কথা বলতেছিলাম। সেম টার্গেটেড কিওয়ার্ডের জন্য আপনি আরেকটা পোস্ট কেন করবেন? কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশন হবে না? মানে আগেরটা ডিলিট করে নিব নাকি, যে এইটাই বলতেছিলাম, নাকি ওইটাই আমি আবার করতে পারবো? চলেন আমরা ব্রোকেন লিঙ্ক নিয়ে করি। শান্ত ভাই, আপনি বলতে যাচ্ছেন যে আমার একটা পেজ আছে, ঠিক আছে? আমার একটা জি ভাই। পেজ আছে, আপনি সেকেন্ড পেজে ক্লাস করছিলেন, মার্শাল্লাহ। এই পেজ আছে, আপনি চাচ্ছেন এই সেম টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আমি একটা আপডেটেড পোস্ট করব, ঠিক আছে? আমার এই পোস্টটা ভালো লাগছে না, ঠিক আছে? জি ভাই। আপডেটেড পোস্ট করব। আপনি এই পোস্টটাকে আপডেট করেন না কেন? এই ও, পোস্টটাকে ঘুরে ফিরে আপডেট করেন না কেন? আপনি কেন পেজ বাড়াবেন, আপনার ওয়েবসাইটের স্পেস বাড়াবেন, এটা আমাকে ইন্ডেক্স হওয়ার জন্য ওয়েট করবেন, তারপরে এটা জি র্যাঙ্ক। ভাই, সহজ জিনিস মাথায় ঢোকে নাই, মানে মাথায় আসে না এটা, যে আমি তো ওইটাই আপডেট করতে পারতেছিলাম। আচ্ছা ভাই, সরি। ঠিক আছে, চলো আমরা আজকে ব্রোকেন লিঙ্ক জানবো। ব্রোকেন লিঙ্ক খুব মনোযোগ দেন, এটা আপনাদের দরকার হতে পারে, ঠিক আছে? দরকার হবেও, খুব মনোযোগ দেন। দ্যাট আর নট র্যাঙ্কিং ফ্যাক্টর। আবার বলছি, এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর না। স্কিমা মার্কআপ ক্যানোনিক্যাল দিলেও কিছু না, না দিলেও কিছু না, ঠিক আছে? জাস্ট জানার জন্য জেনে রাখেন। তো ব্রোকেন মানে হলো, ধরেন ব্রোকেন জিনিসটা হলো ভাঙা, ঠিক আছে? ব্রোকেন জিনিসটা হলো ভাঙা। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, খুব মনোযোগ দেন ভাই, খুব মনোযোগ। আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে হাজার হাজার পেজ আছে। ধরেন আমি এই ওয়েবসাইটে 30টা পেজ আছে। এই 30টা পেজ যখন আপনি বা 30টা পোস্ট যখন আপনি পাবলিশ করছিলেন, তখন আপনি এই 30টা পোস্টের জন্য অনেকগুলা ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক করছিলেন। অনেকগুলা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক করছিলেন আপনার র্যাঙ্কিংয়ের সুবিধার্থে। এখন আমরা জানি ইন্টারনাল লিঙ্ক মানে হলো আপনার নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা। এখন আপনি যে নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছেন, ভুলে আপনি .com-এর জায়গায় .con বসায় দিছেন, তাহলে ভুল ইউআরএল। ধরেন আপনি এমন একটা পেজের সাথে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক করছিলেন, ভুলবশত এই পেজটাকে আপনি ডিলিট করে দিছেন, বাট ইন্টারনাল লিঙ্কটা কিন্তু ঠিকই রয়ে গেছে, আপনি ইন্টারনাল লিঙ্কটাকে কোনো কিছু করেন নাই। তো তাহলে এই পেজটা আর এক্সিস্ট করছে না যেখানে লিঙ্ক দিচ্ছেন। অথবা আপনি যে পেজে অনেক ভালোবেসে এক্সটার্নাল লিঙ্ক করছিলেন, তারা ওই এক্সটার্নাল পেজটাকে রিমুভ করে দিছে। অথবা যে ওয়েবসাইটে এক্সটার্নাল লিঙ্ক করছেন এই ওয়েবসাইটটাই রিমুভ হয়ে গেছে। অথবা এক্সটার্নাল লিঙ্ক করার সময় ভুল ইউআরএল পেস্ট করছেন। এখন এই যে দেখেন, এই যে ভুল ইউআরএল পেস্ট করছেন অথবা রিমুভ হয়ে যাওয়ার পরে একটা ইরর আসে। ইররটা হতে পারে পেজ নট ফাউন্ড, হতে পারে 404 ইরর, অথবা যে কোনো ইরর। এই ইররটাকে বলা হয় যে লিঙ্কটা আপনি করছেন, হোক সেটা ইন্টারনাল হোক সেটা এক্সটার্নাল, এটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, মরে গেছে, ঠিক আছে? ডেড লিঙ্ক। বুঝাইতে পারছি ব্রোকেন লিঙ্ক জিনিসটা কি? ব্রোকেন লিঙ্ক জিনিসটা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন না আমাকে বলেন, আবার দরকার পড়লে আমি আবার বলবো, তারপরেও বোঝার চেষ্টা করেন। এখন লিঙ্কটা যে ভেঙে গেছে, গুগল যখন ক্রল করবে আপনার ওয়েবসাইটে আসবে না? ধরেন গুগল আপনার মানে সোনা বন্ধুর গান গাইতে গাইতে একটা পেজ ক্রল করতেছে, গুগল কিন্তু মনে রাখবেন লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। সে আপনার ওয়েবসাইটে এখানে ভিজিট করতেছে, ভিজিট করার পর এখানে লিঙ্ক পাইছে, এখন লিঙ্কে গিয়ে দেখে এখানে কোনো কিছু নাই। গুগল বলে কাহিনী কী রে, হ্যাঁ আমারে ভুল পথ দেখাইছে, আবার আসে, আসার পরে আবার ঘুরতেছে ঘুরতেছে আর একটা এক্সটার্নাল লিঙ্ক পাইছে, গিয়ে দেখে লিঙ্ক নাই। গুগল বলে বাহ, আমারে তো খুব ভালো মজা শেখাচ্ছে, যাও এই পেজ আমি র্যাঙ্কই করবো না, এই ওয়েবসাইটের অথরিটি আমি কমাই দিব, আমার সাথে ফাইসলামো। অনেকটা কাহিনী এইরকমই হয়। গুগল অন্যরকম দিশেহারা হয়ে যাবে না? দিশেহারা হয়ে যাবে না যদি গিয়ে দেখে ব্রোকেন লিঙ্ক, ভাঙা লিঙ্ক, লিঙ্ক কাজ করতেছে না? তো
আপনারা দেখেন তো আপনাদের মনে জাস্ট একটা ফিল আনেন, তাহলে এই ব্রোকেন লিঙ্কটাকে আপনি কিভাবে ফিক্স করতে পারেন? যদি আপনি ওই ইন্টারনাল লিঙ্কটাকে রিমুভ করে দেন, ধরেন আপনার যে ইন্টারনাল লিঙ্কটা আছে যেটা নষ্ট হয়ে গেছে বা ব্রোকেন হয়ে গেছে, আপনি যদি এটাকে চেঞ্জ করে অন্য একটা ভালো পেজের সাথে করে দেন, সলভ হয়ে গেছে। আপনি তো এক্সটার্নাল লিঙ্কটাকে যদি আপনি অন্য একটা ভালো লিঙ্কের সাথে করে দেন অথবা রিমুভ করে দেন, সলভ হয়ে গেছে না? সলভ হয়ে গেছে না? হয় আপনি মডিফাই করতে পারবেন অথবা আপনি কি করতে পারবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন। বুঝাইতে পারছি? জিনিসটা আমি বুঝাইতে পারছি নাকি আবার বলবো? বুঝাইতে পারছি? তাহলে ব্রোকেন লিঙ্ক ফিক্স করার জন্য আমাদের প্রথম দেখতে হবে কোথায় ব্রোকেন হয়েছে, কোন অ্যাঙ্কর টেক্সটে ব্রোকেন হয়েছে, তারপরে সাইট অ্যাক্সেস নিব, অ্যাকশন নিব, জাস্ট এইটাই। একটা লাইভ ছোটোখাটো প্রজেক্ট করে দেখাই দিই, একটু শান্ত হন, একটা লাইভ ছোটোখাটো প্রজেক্ট করে দেখাই দিই। ওকে চলো, এরকম একটা ক্লায়েন্ট ছিল, ওকে বিয়ে যাওয়ারই আমার এরকম একটা ক্লায়েন্ট ছিল। তো এইটা কি দেখি, ঠিক আছে, ক্লায়েন্টটা মনে হয় ফয়সলের ওয়েবসাইট, এটা হ্যাঁ ফয়সলের মনে হয় ওয়েবসাইট এটা। ওকে, এই ওয়েবসাইটে আমি চেক করছি এটা ব্রোকেন আছে কিনা, কেমন ব্রোকেন আছে কিনা। তো আমার বাই তোমার বাই এইচরেফস বাই যখনই কোনো টুলসের দরকার হবে আগে দেখবেন এইচরেফসের ফ্রি ভার্সন আছে কিনা, কেমন এইচরেফসের চেয়ে বেটার কোনো টুলস হতে পারে না। তো আপনি যে কোনো কিছু দরকার, ওকে আপনি চাচ্ছেন ব্রোকেন লিঙ্ক চেক করতে, আমি লিখছি ব্রোকেন লিঙ্ক চেক এইচরেফস। যে কোনো প্রবলেমে পড়বেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন দিস প্রবলেম হৃদয় ভাই, জাস্ট সলভ হয়ে যাবে। ঠিক একইভাবে দিস প্রবলেম এইচরেফস লিখবেন যদি থাকে। তো এখানে বলতেছে ব্রোকেন লিঙ্ক চেকার, তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএল অথবা ডোমেইনটা এখানে দাও। আপনি ওয়েবসাইটের ইউআরএল দিলে আপনার পুরো ওয়েবসাইট ক্রল করবে, যদি একটা স্পেসিফিক ডোমেইন দেন তাহলে ডোমেইনটা করবে। তো আমি জাস্ট চেক ব্রোকেন লিঙ্কে ক্লিক করছি, আই এম নট ট্রুবট। দেখেন এখানে বলতেছে ব্রোকেন লিঙ্ক অন ইউর সাইট, তোমার পুরো ওয়েবসাইটের হৃদয় একটা ব্রোকেন লিঙ্ক আছে, এবং ব্রোকেন লিঙ্কটা যে পেজে আছে এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। আবার বলতেছি, তোমার ব্রোকেন লিঙ্ক আছে হলো আউটবাউন্ড লিঙ্কে, এই আর্টিকেল বা এই পেজের মধ্যে তোমার একটা লিঙ্ক আছে যেটার এইটা হলো অ্যাঙ্কর টেক্সট, আর তুমি এইখানে লিঙ্ক করছিলা। আর যদি ইনবাউন্ড লিঙ্ক থাকতো তাহলে তোমার এখানে দেখাইতো সেম একইভাবে কোন ইউআরএলের কোন অ্যাঙ্কর টেক্সটে। সমাধান বের হয়ে গেছে? মোটামুটি সমাধান বের হয়ে গেছে। কে কে সমাধান বের করে নিছেন বলেন তো? আমি ওই পেজে যাব, জাস্ট এটাকে রিমুভ করে দেব, তারপরে দেখে নেই, ঠিক আছে, বিষয়টা দেখে নেই কি হলো রে বাবা। আমি এই পেজটাকে ওপেন করছি, ওপেন করার পরে এই অ্যাঙ্কর টেক্সটটাকে কপি করছি, উইমেন্স হ্যান্ডব্যাগ, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেখি এটা সত্য কিনা। কপি করার পরে আমি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি, এই যে দেখেন উইমেন্স হ্যান্ডব্যাগটা বের হয়ে গেছে, ঠিক আছে। আমি এই লিঙ্কে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখি কি হয়, ও 404 নট ফাউন্ড। 404 নট ফাউন্ড জিনিসটা কি, একটা ভিডিও দিব দেখে নিয়েন 404 নট ফাউন্ড জিনিসটা কি, কেন আসে, কিভাবে সলভ করে। মাশাআল্লাহ, কেমন আপনি আউটবাউন্ড ইনবাউন্ড বুঝেন না? কেমন আমি বলেন তো? আউটবাউন্ড মানে হলো এক্সটার্নাল, ইনবাউন্ড মানে হলো ইন্টারনাল, ঠিক আছে। আউটবাউন্ড হলো এক্সটার্নাল, বাহিরে যে লিঙ্কটা যায়, ইনবাউন্ড মানে হলো ইন্টারনাল, ঠিক আছে। তাহলে এই যে দেখেন 404 পাউন্ড, এটাকে আমি কিভাবে সলভ করব, আমার প্রথমে এই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। তাহলে আপনারা অ্যাক্সেস কিভাবে নিতে হয় আমি আজকে আর বলছি না, ডব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি। ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পরে জাস্ট এইখানে যাচ্ছি, লগড ইন হচ্ছি, ঠিক আছে। লগড ইন হওয়ার পরে আমি জাস্ট এটাকে, এখন সিম্পল প্রসেস, আমার লগ ইন আছে, আমি যে পেজটাকে করতে যাচ্ছি জাস্ট এই পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যাব এডিট পেজ অথবা এডিট পোস্টে, এই যে দেখেন এডিট পোস্ট অপশন আসছে, এই পেজে ভাঙা লিঙ্ক, এই যে দেখেন আবার দেখতেছি ম্যানুয়ালি যে ঠিক আছে কিনা, উইমেন্স হ্যান্ডব্যাগ, ওকে আমি ক্লিক করছি, আমার এইখানে নট ফাউন্ড দেখাচ্ছে,
দ্যাট মিন্স আমার এখানে যাওয়ার পরে জাস্ট এইটাকে এডিট পোস্টে ক্লিক করব। এডিট পোস্টে ক্লিক করার পরে আমার যে জায়গায় প্রবলেম আমি এই জায়গাটাকে খুঁজে বের করব। আপনি খুঁজে বের করার জন্য ম্যানুয়ালি প্রসেস নিতে পারেন, অথবা কন্ট্রোল F দিয়ে আপনার যে অ্যাঙ্কর টেক্সট আছে এটাকে পেস্ট করবেন। এই যে বের হয়ে গেছে, এই যে দেখেন লিঙ্ক পাইছেন। এখন যদি আপনি এই লিঙ্কটাকে রিমুভ করে দেন, হয়ে গেছে না সলভ? যদি রিমুভ করে দেন সলভ হয়ে গেছে, হোক সেটা ইন্টারনাল হোক সেটা এক্সটার্নাল। এখন আপনি কখন রিমুভ করতে পারবেন আর কখন রিমুভ করতে পারবেন না, যদি দেখেন এই বেচারার আর কেউ নাই, এতিম একাই ছিল, সে মরে গেছে, তখন তো আপনাকে দত্তক আনতেই হবে, একা একা থাকবেন কিভাবে, ঠিক না? যদি একটার উপরে থাকে তাহলে আপনি রিমুভ করবেন, আর যদি একটার কম থাকে তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্কিং করে দিবেন, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক করে দিবেন। রিমুভ করার পরে করা না করা আপনার জিনিস, ঠিক আছে? যদি না থাকে আর কেউ এই বেচারার, তাহলে রিমুভ করে দিবেন, আর যদি থাকে তাহলে আপনারা না থাকলে রিমুভ করবেন, না থাকলে আপনারা যে এক্সটার্নাল লিঙ্কিং যেভাবে করেন, ইন্টারনাল লিঙ্কিং যেভাবে করেন, একই নিয়ম। বুঝাইতে পারছি? অন পেজের ক্ষেত্রে যেভাবে করছেন এইভাবে করবেন। বুঝতে পারছেন? এখন বলেন, ব্রোকেন লিঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি 404 ইররের ভিডিওটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আছে কারো কোনো প্রশ্ন? মাশাআল্লাহ, আজকে বুঝতে পারছেন? যে জিনিসটা সহজ করে বুঝাইলে সহজ, আর কঠিন করে বুঝাইলে কঠিন। তারপরে আরও একটা জিনিস জানা দরকার, হোয়াট ইজ SSL, ওয়াই SSL ইম্পর্টেন্ট, SSLটা কই পাবেন? শিপন ভাই একটু আগে বলছি, জাস্ট 4-5 মিনিট আগে বলছি না ভাইয়েরা? বলেন শিপন ভাই, ব্রোকেন লিঙ্ক থাকলে কি সমস্যা হয়, র্যাঙ্কিংয়ে সমস্যা হয় কি না, ব্রোকেন লিঙ্ক কেন আসে? একটু তো মনোযোগ দিতে হবে ভাই, যদি মনোযোগ না দেন। আর আমি কোনো টপিকস এইভাবে আপনাদের যে দেখাই না, আমি তো এইভাবে শুধুমাত্র বলি না, কারণ সহ বের করে তারপরে বলি। আপনি ব্রোকেন লিঙ্ক মানে হলো গুগল ডিস্টার্ব ফিল করবে, ঠিক আছে? ডিস্টার্ব ফিল করবে। SSL জিনিসটা কি, যদি খুব সম্ভব হয় উপরের দিকে তাকান, SSL মানে হলো তালা ঝোলানো ওয়েবসাইটে, ঠিক আছে? SSL সিকিউর সকেট লেয়ার, এরকম আর কি, অথবা সকেট সিকিউর লেয়ার, আমরা ভুলে গেছি। এই যে দেখেন একটা ওয়েবসাইটে যে এইরকম তালা লাগানো থাকে, এইটাকে আমরা SSL বলি, ঠিক আছে? এইটা দ্বারা বোঝায় আপনার ওয়েবসাইটটা সিকিউর। আপনার ওয়েবসাইটটা সিকিউর কাদের কাছ থেকে? হ্যাকারের কাছ থেকে। আপনার ওয়েবসাইটের ফাউন্ডেশন অনেক স্ট্রং এবং এই ওয়েবসাইটটা নিরাপদ, যে কেউ এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, এই ওয়েবসাইট কোনো ধরনের ক্ষতি কাউরে করবে না। SSL দ্বারা বোঝায় আপনার ওয়েবসাইটটা নিরাপদ ইউজারদের জন্য, আপনার ওয়েবসাইটটা আপনার নিজের জন্য নিরাপদ। বুঝাইতে পারছি SSL জিনিসটা কি? SSL জিনিসটা বুঝাইতে পারছি SSL জিনিসটা কি? এখন এই SSL জিনিসটা আপনারা কোথায় পাবেন? মনে আছে আপনার ওয়েবসাইট যে জায়গায় বিল্ড করা হয়েছিল, তালা লাগার দায়িত্ব তাদেরই, এবং তারা আপনার ওয়েবসাইটে ফ্রিতে তালা লাগাই দিবে। আবার বলি, তারা আপনার ওয়েবসাইটে ফ্রিতে তালা লাগাই দিবে, এবং এইটা আপনি কিছুই করতে পারবেন না। আপনার ডোমেইন হোস্টিং যে প্রোভাইডার আছে তারা 100% ফ্রিতে SSLটা দিয়ে দিবে। বাট SSL ইজ অ্যান র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? SSL হলো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, বিল্ডারদের কাজ না, কারো কাজ না। যেখানে আপনি ডোমেইন হোস্টিং কিনছেন তারা আপনাদের ফ্রিতে দিয়ে দিবে, এটা 100% শিওর থাকেন। প্রতিটা ওয়েবসাইটের সাথে SSL থাকে। বুঝাইতে পারছি? তাহলে আপনার ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে বা কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে SSL কি, বুঝতে পারবেন? SSL হলো সিকিউরিটি সার্টিফিকেট, যা একজন ইউজার এবং ওয়েবসাইটের জন্য অনেক দরকার। এটা দ্বারা ওয়েবসাইটটা যে পজিটিভ, ওয়েবসাইটটা যে নিরাপদ, এইটা বোঝা যায়, এবং এইটাকে HTTPS ও বলা হয়,
ঠিক আছে, HTTPS বলা হয়। কেমন, আপনি বলতে পারবেন HTTPS নিয়ে আরও একদিন বোঝাই দিব রাকিব ভাই, ঠিক আছে, আরও একদিন বোঝাই দিব। বুঝাইতে পারছি? এখন আরও একটা অ্যাডভান্স টপিকস আপনাদের করতে হবে না, ঠিক আছে, কখনো করতে হবে না, তারপরও আমি এই অ্যাডভান্স জিনিসটা বুঝাই দিচ্ছি, কারণ আপনাদের ব্যাচের কিছু অ্যাডভান্স স্টুডেন্ট আছেন, তারা কোর্স শেষ হওয়ার পরে বলবে যে হৃদয় ভাই এগুলা স্কিপ করে গেছে। কেমন, তো প্রথম কথা হলো রিডাইরেকশন জিনিসটা কি, ঠিক আছে, রিডাইরেকশন। রানা ভাই না, SSL আপনারা করতে পারবেন না, SSL ডোমেইন হোস্টিং প্রোভাইডার সাথে করে দিয়ে দিবে, ঠিক আছে, ডোমেইন হোস্টিং প্রোভাইডার যখন ওয়েবসাইট কিনবে সাথে করে দিয়ে দেবে, এখানে আমারও কিছু করার নাই, ওয়েবসাইট ওনারও না, এটা ফ্রিতে পাওয়া যায়, নেমচেপ, তারপরে গোডেডি, হোস্টেঞ্জার যেগুলো আছে তারা 100% ফ্রিতে দিয়ে দেবে, ঠিক আছে, শুধুমাত্র আপনি এটার উপকারিতা অপকারিতা জেনে রাখেন। মাশাআল্লাহ, অনেক ধৈর্য, ঠিক আছে, রিয়েলি অনেক ধৈর্য, এবং আপনারা এখন আইসা ধৈর্যের পরীক্ষা দেওয়া যাচ্ছে। ওকে, এখন ধরেন technohridoy.comটা হলো আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, কোনো কারণে আমার টেকনোহৃদয় ওয়েবসাইটের এই যে পেজ আছে হোয়াই এসইও ইজ ইম্পর্ট্যান্ট, এই পেজটা আমি আর রান করতে চাচ্ছি না, বা কোনো কারণে আমি চাচ্ছি না আমার এই পেজটা ওয়েবসাইটে থাকুক, ঠিক আছে, শিপন ভাই, ও শিপন ভাই, শিপন ভাই আছেন? ও শিপন ভাই, আমারে বুঝান ক্লাউডফ্লেয়ার জিনিসটা কি, এখন আমাকে যে বুঝান ক্লাউডফ্লেয়ার জিনিসটা কি, ক্লাউডফ্লেয়ার জিনিস কই থাকে, এই ক্লাউডফ্লেয়ারের সাথে এসইও সম্পর্ক কি, ক্লাউডফ্লেয়ারের সাথে ইউ হ্যাভ টু টিচ মি দ্যাট, এবং আনমিউট করে আপনাকে বোঝাতে হবে ক্লাউডফ্লেয়ার জিনিসটা কি, ওয়েবসাইটের জন্য কেন ইম্পর্ট্যান্ট, এবং এই ক্লাউডফ্লেয়ার দিয়ে এসইও আমরা কিভাবে করব, আপনাকে কিন্তু আসলে বুঝাইতে হবে শিপন ভাই, এজ এনি হাউ এজ এনি কস্ট ইউ হ্যাভ টু টিচ আস। চলেন, আমাকে এখন বুঝাইতে হবে ক্লাউডফ্লেয়ার জিনিসটা কি, রিয়েলি ভাই আমাকে কিন্তু বুঝাইতে হবে, না হলে আমি আর ক্লাস কন্টিনিউ করব না, সত্যি বলছি, আই উইল লিভ দিস ক্লাস নাও। আমরা শিখতে চাই, আমিও শিখতে চাই রিয়েলি, ক্লাউডফ্লেয়ার জিনিসটা কি, ক্লাউডফ্লেয়ার জিনিসটা কেন এসইওর জন্য ইম্পর্টেন্ট, ক্লাউডফ্লেয়ার জিনিসটা দিয়ে আমরা কিভাবে এসএসএলটা ইনস্টল করব, আপনাকে কিন্তু বলতে হবে শিপন ভাই, এবং আমাকে বুঝাইতে হবে। আমি স্ক্রিন শেয়ার অফ করছি, আপনি আমাকে বুঝাবেন। আপনাদের কালকের জিনিসটা আমি মেনে নিলাম, কালকে হয়তো বা একটা অ্যাডভান্স জিনিস ছিল, মেনে নিলাম, যা হোক ক্যানোনিক্যাল স্কিমাটা একটু টাফ, আজকে আমি এত ইজিলি আপনাদের ব্রোকেন লিঙ্কটা দেখাইলাম, এসএসএলটা বুঝাই দিলাম কেন ইম্পর্টেন্ট, আর এসএসএলটা কই থেকে পাবেন এত ইজিলি বুঝাই দিলাম। দরকার ছিল শিপন ভাই এই জিনিসটা? বলেন তো, আপনি অনেস্টলি বলেন, দরকার ছিল জিনিসটা আজকে? ওকে, চল, এই জিনিসগুলো কতটা ভোগাবে যখন ক্লাস করতে যাবেন, মানে যখন কাজ করতে যাবেন তখন। আমি আবার বলছি, আপনাদের কখনো ক্যানোনিক্যাল ট্যাগ ইস্যু সলভ করতে হবে না, কখনো স্কিমা দিতে হবে না, ঠিক আছে, আপনাদের ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে হবে না, এসএসএল দিতে হবে না, আপনারা এসইও, আমাদের কাজ হলো মার্কেটিং সেক্টরে কাজ করা, কেমন, এসইও ইজ ওয়ান কাইন্ড অফ অর্গানিক মার্কেটিং ফ্যাক্টর, আর আপনারাও অন্য যে কারো ক্লাস করে দিয়েন, দেখেন তো কতজন মানে টিচার আছে যারা উইক, শপিফাই, স্কোয়ার স্পেস ও দেখায়, তারপরে এই জিনিসগুলো ভেঙে ভেঙে বলে, করছেন তো অনেক জায়গায়, ক্লাস করছেন না, মানে ভালোবেসে দিতে যাচ্ছি, নিতে সমস্যা হচ্ছে আপনাদের, ঠিক না, নিতে সমস্যা হচ্ছে। ওকে, চলেন, কে কে তার আগে এসইও ক্লাস করছেন বলেন, মানে আমার আগে
আমার আগে কে কে ক্লাস করছেন বলেন। হ্যাঁ রুনা কথা বলিস না ভাই, খালিদ ফারহানের কোর্স করছি ওকে, খালিদ ফারহান ভাই এগুলো দেখাইছে? ভাই, মাথার উপর দিয়ে গেছে যা কিছু বলছে, 404 এরর যা শুধু হচ্ছে ভাই। ইউটিউবে নর্মাল টিউটোরিয়াল দেয় না মানুষ। আমি গত বছরের অক্টোবরে আমি কোর্স নিয়েছি, এখন পর্যন্ত এসইওর ক খ গ তার কাছ থেকে আমি শিখতে পারিনি। সে অনেক ভালো পড়ায় আমি জানি, কিন্তু আপনি যেভাবে নর্মালি বাচ্চাদের মতো ট্রিট করে বোঝান ভাই, পৃথিবীর অন্য কেউ বোঝাবেন না। তারপর কয়েকদিন আগে রাতে 11টার দিকে হচ্ছে গিয়ে একটা মেয়ে আমাকে নক করছে খালিদ ফারহানের কোর্স কেনার জন্য। তার সাথে আমি কি কথা বলছি আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবো, যে তার আমি কি সাজেশন দিছি, কি বলছি, বা আপনার সম্পর্কে আমি কি বলছি। ভাই আপনি আমাকে 1 টাকা খাওয়ানো না, 1 টাকা পড়ানো না। যদি মোটিভ মানুষগুলো যদি ঠকতো, ভাই আমি মানুষগুলো যখন ঠকতো তখন বুঝতে পারতো যে কি হারাইতেছে। হ্যাঁ, আমার যদি কোর্স করানি জাস্ট কোর্স করানিটাই উদ্দেশ্য হইতো না বলি আমি আপনাদের, তাহলে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ধরে দেখাই দিতাম, অন পেজ ইউজ দিয়ে র্যাঙ্ক মেট দিয়ে দেখাইয়া টেকনিক্যাল এসইও আপনাদের কাজ না, বাস শেষ। ব্যাকলিংসটা দেখাই দিলাম, তারপরে সাঁতরাইতেন। ঠিক আছে, ভালোবেসে দিচ্ছি ভাই, সত্যি কথা ভালোবেসে দিচ্ছি যে এই সময় নিয়ে যা কোয়েশ্চন করেন, যাই বলেন, দিন শেষে ভাবি আমি যদি রিয়েক্ট করি, আমি যদি বাজে বিহেভ করি, আমি যদি জিনিসটা স্কিপ করে যাই রাগ করে, পাবেন কোথায়? কে দেখাবে? শামীম প্রো ভাই দেখাবে না? আরো কোনো না সামাদ ভাই, একটু আমি বলি, আর কোথায় যাবেন বলেন? এগুলা শেখার জন্য আর কই যাবেন? আমি যদি স্কিপ করে যাই, যাবেন কই? এই যে আপনারা বলছিলেন না ভাই উইক্স প্র্যাকটিস করব কিভাবে, ঠেকা পড়ছিল উইক্সের ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখানো। তাও শিখুক মানুষগুলো, যেন স্ট্রাগল না করে গিয়ে। হ্যাঁ সামাদ ভাই বলেন। ভাই বলতেছিলাম যে আপনার গ্রুপে প্লাস হচ্ছে যে খালিদ ফারহান ভাইয়ের অনেক কথা বলে। আমার কাছে মনে হয় যে মানুষগুলো খালিদ ফারহান ভাইয়ের দুর্নাম আপনার এখানে করে, আবার ওই মানুষগুলো হয়তো আপনার জন্য অন্য জায়গাতে করে। আমার কথা যে এত তো করার কিছু নাই। সাকসেস রেট কারো 100% না, আপনারও না, খালিদ ফারহান না, পৃথিবীর কারো না। সামাদ ভাই সাকসেসটা আপনার উপর ডিপেন্ড করে, তবে আমার তরফ থেকে যতটুকু দেওয়া উচিত আমি তো দিতে হবে না। আমি স্কিপ করে গেলে আপনি যাবেন কই বলেন তো সামাদ ভাই? এখন যদি আমি বলি যে এই জিনিসটা রিডাইরেকশনটা আপনাদের কাজ না, ট্রাস্ট মি, রিডাইরেকশনটা আপনাদের কাজ না। না সামাদ ভাই বুঝতে পারছি, হ্যাঁ না আমি প্রয়োজন নাই না, এক্সাম্পলটা কি দিচ্ছি বুঝেন সামাদ ভাই? আমি বলছি যদি আমি স্কিপ করে যাই, কে শিখাবে আপনাদের পরবর্তীতে? কোন ইউটিউব চ্যানেলে ঘোরাঘুরি করবেন ভাই? কোন ব্লগ পড়ে শিখবেন? এই জন্য তো আপনার কাছে আমরা আসছি। তো এই জন্যই বলছি ভাই, দিচ্ছি, ইজিলি দিচ্ছি, একটু কষ্ট করে নেন। না নিলে আমাকে বলেন, আমি প্রতিটা টপিকস বোঝানোর পরে আমি বলি যে আছে নাকি কোয়েশ্চেন, আছে নাকি কোনো জিনিসে ডাউট লাগছে। সো যাই হোক না, আমি কারো জিনিসে, আমি এতদিন ধরে ক্লাস করছি, কারো জিনিসে আমি কখনো কারো গিবত বলছি আপনাদের যে আমার কাছ থেকে করেন? আমি এটা আজকে আমি খালিদ ফারহান ভাইরে একটা পোস্ট করছিলাম মজার ছলে, কেমন সামাদ ভাই? একটা মজার ছলে করছিলাম, আমি ডিলিট করে দিয়ে আমার কাছে গিলটি ফিল হয়েছে যে না, একজন সিনিয়র মানুষ, আমি বলছি যে আমার গ্রুপে কোনো ধরনের পোস্ট অ্যাপ্রুভ করবো না ভাইকে নিয়ে। যাই হোক, যেরকমই হোক, সম্মানিত মানুষ, এবং আমি কাউরে নিয়ে কোনোদিন রিসার্চ করি না, এই সময়টাও নাই। জি বলেন সামাদ ভাই। একদমই ভাই, আমার কথা যে খালিদ ফারহান ভাই উনি একজন যত মানুষকে মোটিভেট করছে বা যত মানুষকে নিয়ে এসেছে ইন্ডাস্ট্রিতে, আপনি আপনার জায়গা থেকে করতেছেন, উনি ওনার জায়গা থেকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার কাছে মনে হয় যে এসিও কাউকে শেখানো যায় না, এসিও নিজে শিখতে হয়। আমার কাছে এটা পার্সোনাল না আজকের ক্লাস এসিও না, ফ্রিল্যান্সিং জগতে এরকম ভাই, আপনাকে নিজে শিখতে হবে। কেউ ভাই এসইও বা ডিজিটাল মার্কেটিং বলতে যে কোনো ওয়ার্ড আছে, ওইটা আমি খালিদ ফারহান ভাইয়ের ভিডিও দেখে বুঝছিলাম। এই তো, ওটা না বুঝলে তো আপনি এখানে আসতেন না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি অলওয়েজ তাকে রেসপেক্ট দিয়ে বলতেছি, কারণ আপনার মধ্যে পার্থক্য এটাই যে আপনি যেভাবে একটা মানুষকে ছোট থেকে একদম ধীরে ধীরে হাতে ধরে শিখান না, ওনার কাছে এটা কখনো পাবে না, কোথাও পাবে না। আমি ভাই অনেক সাফার করে আমি এই জায়গায় আসি। এগুলো কথা বাদ দেন ভাই। ওকে আচ্ছা ভাই, খালিদ ফারহানের কেমনে তুলনা দেন? আপনি আমার খালিদ ফারহান ব্যতীত আরেকজন পারসন দেখান যে ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করছে। আপনারা আরেকটা ব্যক্তি দেখান যে ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করছে। ওকে আমাকে আপনারা গ্রুপে যা শুরু করছেন ওনারে নিয়া, কি বলবো, আরেকজন খালিদ ফারহান ভাই পারো এটা করছে, এটা ভাই খুবই খারাপ ভাই, কি বলবো। আচ্ছা ভাই, এগুলো তো ক্লাস হচ্ছে। রিডাইরেকশন জিনিসটা হলো, দেখেন রিডাইরেকশন, আপনি
কোনো একটা জিনিসকে বলে দিচ্ছেন যে তুমি এই দিকে যাও, ঠিক আছে? লাইট শুট কাজ করছে না কেন? ওয়েট, ওকে। রিডাইরেকশন জিনিসটা হলো আপনি একটা জিনিসকে বলে দিচ্ছেন যে তুমি এই দিকে যাও। যেমন ধরেন আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের অনেকগুলো পেজের মধ্যে এনিহাউ সে চাচ্ছে একটা পেজ আর সে কন্টিনিউ করবে না, এই পেজটা চাচ্ছে সে কন্টিনিউ করবে না, সে ডিলিট করে দিতে চাচ্ছে, ঠিক আছে? এখন এই যে তার এক্সিস্টিং পেজ আছে, এই এক্সিস্টিং পেজে কিন্তু অলরেডি ট্রাফিক আছে, এই এক্সিস্টিং পেজে কিন্তু অথরিটি আছে, এই এক্সিস্টিং পেজ কিন্তু মানুষ চেনে। এখন যদি সে পেজটাকে রিমুভ করে দেয়, কেউ যদি এই পেজে আসে, তাহলে এটাকে কিন্তু 404 এরর দেখাবে, অথবা দেখাবে পেজ নট ফাউন্ড। এখন পেজ নট ফাউন্ড দেখালে কিন্তু ট্রাফিকটা রিডাইরেক্ট হয়ে অন্য ওয়েবসাইটে চলে যাবে, সে কি আপনার ওয়েবসাইটে থাকবে? এবং এইরকমভাবে হয় না, আপনারাও অনেক সময় হয় না, একটা মুভি সাইটে ঢুকছেন, মুভিটা পাচ্ছেন না, বের হয়ে আসেন না? তবে এইটা থেকে বাঁচার একটা উপায় আছে, যে আপনি কি করবেন, আপনার যে এক্সিস্টিং পেজটা আছে বা যে পেজটা আপনার কাজ করতেছে না, আপনি এই পেজটাকে আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পেজের সাথে রিডাইরেক্ট করে দিতে পারবেন। যেমন ধরেন কেউ একজন আপনার এই ওয়েবসাইটে যদি আসে, সে আর পেজ নট ফাউন্ড দেখবে না, সে রিডাইরেক্ট করে এই ওয়েবসাইটে বা এই পেজে চলে যাবে। তাহলে হলো কি, আপনার এই ট্রাফিকটা নষ্টও হচ্ছে না, আপনার এই ট্রাফিকটা আপনি নিজে ধরে রাখতে পারছেন। হতে পারে আপনার এই পেজ থেকেও সেল আসতে পারে, হতে পারে এই পেজে সে টাইম স্পেন্ড করতে পারে। বুঝাইতে পারছি রিডাইরেকশনের উদ্দেশ্য কি? বুঝাইতে পারছি? এখন রিডাইরেকশন কিন্তু আপনি অনেকভাবে করতে পারেন। ধরেন আপনার একটা টেম্পোরারি পেজ আছে, আপনি চাচ্ছেন এই পেজটা একটু আপডেট করে আবার কয়দিন পরে পাবলিশ করে দিবেন, তাহলে আপনি কি এটাকে পার্মানেন্টভাবে রিডাইরেক্ট করবেন নাকি টেম্পোরারি, কিছুদিনের জন্য রিডাইরেক্ট করছি, কয়দিন পরে আবার ঠিক হয়ে যাবে? আর আপনি যদি কোনো পেজকে একবারে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাকে পার্মানেন্ট করতে হবে। তাহলে 301 কি? 301 হলো পার্মানেন্ট রিডাইরেক্ট, আর 302 হলো টেম্পোরারি রিডাইরেক্ট, ঠিক আছে? 301 হলো পার্মানেন্টলি মুভ করবেন, আর 302 হলো টেম্পোরারি। আমি কি বুঝাইতে পারছি রিডাইরেকশনটা? তাহলে সিম্পলি দেখে নেই কীভাবে রিডাইরেকশনটা সেট করবেন। এবং এই ক্ষেত্রে আপনাদের কাজ আসবে না কখনোই এরকম, বাট যদি এরকম নিজের ওয়েবসাইটে আসে বা ক্লায়েন্ট বলে, তাহলে ধরেন আপনার ক্লায়েন্টের এই পেজটা আর সে ইউজ করতে চাচ্ছে না, কেমন? আপনার ক্লায়েন্টের এই পেজটা সে আর ইউজ করতে চাচ্ছে না, তখন কি করবে সে এটাকে ডিলিট করে দিলে এখানে 404 কি আসবে না? আপনারা আরও একটা এক্সাম্পল দিই, ধরেন WP অ্যাডমিন লিখে যদি আমার পেজে কেউ সার্চ করে, তাহলে হৃদয় ভাই এটা তো আপনার ওয়ার্ডপ্রেস সাইট না, 404 এরর আসতেছে কেন? একটু ইন্টারেস্টিং লাগতেছে না হৃদয় ভাই? এ কি WP অ্যাডমিন লিখলে 404 আসতেছে কেন? একটু ইন্টারেস্টেড না? এইটাকে আমি রিডাইরেক্ট করে দিছি। এবং কোন পেজের সাথে রিডাইরেক্ট করছি জানেন? আমার ওয়েবসাইটের সাথে যদি আপনি হৃদয় শব্দটা অ্যাড করেন তাহলে আপনি দেখেন আপনার WP অ্যাডমিনের পেজটা আসবে, এবং এইটাই হলো রিডাইরেক্ট। বুঝাইতে পারছি? আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন আপনার কোন পেজটা শো করবে, কোন পেজটা শো করবে না। তাহলে সেট করবেন কিভাবে? এটা প্লাগইনের মাধ্যমেই করা যায়। ওয়ার্ডপ্রেসের সব কাজই আপনারা প্লাগইনের মাধ্যমে করবেন। তো আপনি জাস্ট এইখানে যাবেন, যাওয়ার পরে আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দেখাই দিচ্ছে আপনাদের, কেমন? এই ওয়েবসাইটে দেখাই দিই, আপনি র্যাঙ্ক ম্যাথেরও রিডাইরেকশন অপশন আছে, আপনাকে অ্যাড করতে হয়, সেট করতে হয়, দেখাইছিলাম গত ক্লাসে, কে দেখছিলেন? র্যাঙ্ক ম্যাথের রিডাইরেকশন দিয়েও করতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা অন্য একটা প্লাগইন ইউজ করব এটার জন্য। আপনি জাস্ট প্লাগইনে যাবেন, খুব সহজ করে বুঝলে সহজ, আর কঠিন করে বুঝলে কঠিন। আপনি প্লাগইনে গেলেন, অ্যাড নিউ প্লাগইনে গেলেন, এই অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করলেন রিডাইরেকশন, ঠিক আছে? রিডাইরেকশনস এটা লিখে সার্চ করার পরে আপনার এখানে দেখেন একটা ফুলের ছবি আসবে,
কেমন? আপনার একটা ফুলের ছবি আসবে, মনে রাখবেন এই ফুলের ছবিটাকে আপনি জাস্ট ইনস্টল করলেন, ইনস্টল করার পরে আপনি এটাকে অ্যাক্টিভ করে দিলেন, ঠিক আছে? অ্যাক্টিভ করে দিলেন। অ্যাক্টিভ করার পরে আপনাকে জাস্ট এইখানে গিয়ে যে পেজটাকে আপনি অল প্লাগইনে যাবেন, যাওয়ার পরে আপনার রিডাইরেকশনটাকে খুঁজে বের করেন, জাস্ট সেটিংয়ে যান। এই সেটিংয়ে যাওয়ার পরে আপনার যে পেজটার সাথে করতে চাচ্ছেন সোর্স ইউআরএল, মানে আপনি যে পেজটার সাথে করছেন এবং টার্গেটেড ইউআরএল যে পেজটাকে দিতে বলছেন, জাস্ট স্টার্ট সেট আপে দিলেন, তারপর কন্টিনিউ, ফিনিশ সেট আপ। আমাদের সেট আপ ডান, ঠিক আছে? জাস্ট সেট আপ করতে হবে টুলসের মতন, দেন কন্টিনিউ, রেডি টু বিগিন, আমাদের রেডি স্টার্ট করার জন্য। এবং এখানে দেখেন রিডাইরেক্টসের কথাটা লেখা আছে, আমি জাস্ট রিডাইরেক্টসের কথা ক্লিক করলাম। এখানে সোর্স ইউআরএল, ধরেন সোর্স ইউআরএলে আপনি কি দিলেন, আমি ধরলাম একটা পেজ, ঠিক আছে? অল পোস্টে গিয়ে ধরেন আমি একটা পেজকে করে দিচ্ছি, জাস্ট সোর্স ইউআরএল। আমি চাচ্ছি এই যে পেজ আছে এই পেজটাকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যেতে। তো আমি এখানে যাচ্ছি, সোর্স ইউআরএল হলো এই ইউআরএলে যদি কেউ আসে তাহলে এক্স্যাক্ট ম্যাচ যেভাবে আছে এইভাবে থাকবে। টার্গেটেড ইউআরএল আপনি অন্য যে কোনো ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, অন্য যে কোনো ইউআরএল দিতে পারেন, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি, ধরুন এইরকম করার পরে রিডাইরেকশন, ঠিক আছে? এখানে রিডাইরেকশন আপনি এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করেন। সেটিং ক্লিক করার পরে দেখেন 301 পার্মানেন্টলি করতে যাচ্ছেন নাকি 302 আর বাকি 303 34 এগুলো করতে হবে না, জাস্ট 301 পার্মানেন্টলি করলে অ্যাড রিডাইরেকশনে দিলে এইটা রিডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি রিডাইরেক্টটা কিভাবে করবেন? সিম্পলি দেখেন, যেটা দিয়ে করতে চাচ্ছেন এইটা উপরে, যেটার সাথে করতে চাচ্ছেন এইটা নিচে। 301 করবেন সেটিং থেকে, জাস্ট অ্যাড রিডাইরেকশন দিবেন, বুম। তবে রিডাইরেকশন করা ওয়েবসাইটের জন্য ভালো না, ঠিক আছে? রিডাইরেকশন করা ওয়েবসাইটের জন্য ভালো না, কারণ এইটা গুগলকেও কনফিউজড করে, ইউজারদেরও কনফিউজড করে, গুগলকেও করে এবং ইউজারদের করে। এখন হাসান ভাইয়ের যে প্রশ্ন, যে কোনো ইউআরএল বুঝেন না, হাসান ভাইয়ের প্রশ্ন, ভাই আমি কি একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের করতে পারবো? একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের করতে পারবো? জি হাসান ভাই আপনি পারবেন। এটার জন্য আপনাকে এই সেটিং থেকেই করতে হবে। আপনি এখানে দেখেন সাইট আছে, কেমন? জাস্ট সাইটে ক্লিক করেন, এখানে দেখেন সাইট আছে, সাইটে ক্লিক করেন, রিলোকেট টু ডোমেইন, আপনি কোন ডোমেইনের সাথে করতে চাচ্ছেন আপনার এখানে ডোমেইন নেমটা দিবেন। ধরেন আমি এখানে হৃদয় চৌধুরীর সাথে করতে চাচ্ছি, আমি ডোমেইন নেমটা দিলাম এখানে, দেওয়ার পরে জাস্ট আপনি আপডেট দিলে এটা রিডাইরেক্ট হয়ে যাবে, কেমন? এবং এটা দেখেন HTTPS বি জার্নি টু বি জার্নি, আমি যদি এটাকে একটু কন্ট্রোল করি দেখেন এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? জাস্ট আপনি আপডেট দিলে এটা ওয়েবসাইট রিডাইরেক্ট হয়ে যাবে। হৃদয় ভাই দুষ্টামি তো করে ফেলছি, তাহলে প্লাগইন যদি আনস্টল দেন রিডাইরেকশন থেকে যাবে, ঠিক আছে? প্লাগইন যদি আনস্টল দেন রিডাইরেকশন থেকে যাবে। আপনি যেভাবে রিডাইরেক্ট করছেন ওইভাবেই রিডাইরেক্টটা অফ করতে হবে, কেমন? ঠিক আছে? যেভাবে রিডাইরেক্ট করছেন এইভাবে অফ করতে হবে। আপনাদের এইখানে লিস্ট শো করবে রিডাইরেক্টসের, এই যে এইখানে লিস্ট শো করবে, আপনি এখান থেকে রিমুভ অপশন পাবেন, রিমুভ করবেন। রিডাইরেক্ট জিনিসটা আমি কখনো সাপোর্ট করি না, গুগলও সাপোর্ট করে না, এটা খুব বাজে একটা জিনিস, কেমন? খুব বাজে একটা জিনিস। টেম্পোরারি করলে আপনি যতদিন, মাহিব ভাই আপনি যতদিন পর্যন্ত এটাকে না চেঞ্জ করবেন ততক্ষণ, ঠিক আছে? যেটা যতদিন না করবেন ততদিন। তবে রিডাইরেকশনটা কেন দরকার না আমি বলি, দেখাচ্ছি তো কিভাবে কেন দরকার না। আপনি একটা ইউজাররে, সে ইউজার আপনার একটা মুভি খুঁজতেছে, শাদি মে জরুর আনা, এই মুভির পেজে সে যাচ্ছে, ক্লিক করছে, ক্লিক করার পরে আপনি অন্য একটা পেজে নিয়ে যাচ্ছেন। এটা কি ইউজার ফ্রেন্ডলি হলো? বলেন তো, এটা কি ইউজার ফ্রেন্ডলি হলো? এটা কি ইউজার ফ্রেন্ডলি হলো? আপনারা মুভি কে ডাউনলোড করছেন অনলাইন থেকে, মুভি ডাউনলোড করছেন, মুভি সাইটগুলোতে প্রচুর পরিমাণ রিডাইরেকশন থাকে, প্রচুর পরিমাণ রিডাইরেকশন থাকে, ঠিক আছে? এবং আরও একটা জিনিস হলো
এইটা গুগলকেও কনফিউজ করে। এখন ইউজার যেভাবে অন্য ইউআরএলে যাবে, গুগল অন্য ইউআরএলে যাবে না। তো গুগলকে কনফিউজ করলে এটা গুগলের জন্য খারাপ না? গুগলের জন্য এটা খারাপ না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি টেকনিক্যাল পার্টের যে জিনিসটা জানছি সেটা হলো, প্রথম হলো আমরা গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স জানছি। সার্চ কনসোলের এরর নিয়ে আপনাদের কোর্স শেষ হওয়ার আগেই পুরো ভিডিও পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। তারপরে আমরা জানলাম যে robot.txt কীভাবে সেট আপ করে, সাইট ম্যাপ কীভাবে একটা ওয়েবসাইট ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হয়, সার্চ কনসোলের সব কিছু, অ্যানালাইটিক্সের সব কিছু জানলাম। গত ক্লাসে আমরা জানলাম স্কিমা জিনিসটা কি, তারপরে আমরা জানলাম যে ক্যানোনিক্যাল ইউআরএল কি, মেটা robot.txt কি, এসএসএল জিনিসটা কি, ব্রোকেন লিঙ্ক কি, আর রিডাইরেকশন কি। এইগুলোর মধ্যে শুধুমাত্র আপনাদের সার্চ কনসোল অ্যানালাইটিক্স সেটআপটা লাগবে আর ইন্ডেক্সিং প্রসেসটা লাগবে, আর কিছু লাগবে না। বুঝাইতে পারছি ভাই? স্পটের সাইটের জন্য তো কোনোদিন করি নাই আমি, আর স্পট সাইট আমার কখনো ছিল না। একটা ক্লায়েন্টের ছিল, যখনই ছিল সবুজ ভাই আমি সাথে সাথে ভিডিও করে দিয়ে দিছিলাম। যদি কখনো কোনো ক্লায়েন্ট আসে আমি আপনাদের ভিডিও করে দিয়ে দিব ওই সাইটগুলোর জন্য কিভাবে করবেন। যেহেতু ওয়ার্ডপ্রেসটা হলো ফাংশনালিটির সাইট না, ওয়ার্ডপ্রেসটা হলো প্লাগইনের সাইট, আমরা ওয়ার্ডপ্রেসের জন্যই করতে পারি। এখন আপনি যে কোনো সাইটের জন্য করেন, আপনাকে ওই সিএমএসে এক্সপার্ট হতে হবে। আপনি যদি শপিফাই না জানেন করতে পারবেন? শপিফাইয়ের এগুলা করতে পারবেন? এগুলা কিন্তু ম্যানুয়াল কোড পেস্ট করে করতে হবে। সো ধৈর্য ধরেন, যদি এরকম সাইট অ্যাক্সেস আসে আমি যতটুকু পারি আপনাদের করার ট্রাই করব, কেমন? তো আমরা আগামীকালকে পেজ স্পিড নিয়ে জানবো, ঠিক আছে? ম্যাক্সিমাম কাজগুলো ওয়ার্ডপ্রেস নিয়ে আসে। রাকিব ভাইকে বলেন তো ফ্রিতে কিভাবে আমরা ব্রোকেন লিঙ্ক চেক করব। রাকিব ভাই পরে জয়েন করছেন? hrefs ব্রোকেন লিঙ্ক চেকার লিখে সার্চ করবেন, দরকার পড়লে আমি ইউআরএলটা দিয়ে দিব, ঠিক আছে? আর 404 ইরোরের ভিডিওটা আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদের। আর শিপন ভাই আমি আসলে সরি, কারণ আমার কন্ট্রোল ছিল না, এবং আসলে আপনারা নিজেদেরই ক্ষতি করছেন দিন শেষে। আমি আজকে ক্লাস নিলাম আপনাদের, আর হয়তো বা 2টা মডিউল, তারপরে আপনাদের সাথে লাইভে কথা হবে না। এখন যদি আপনারা কনফিউজড হয়ে যান তাহলে এটা আপনাদের জন্যই ক্ষতিকারক, ঠিক আছে? যার জন্য বলছিলাম। আর সাকিবুল ভাই যে জিনিসটা আপনি বলছেন যে আমার গ্রুপে, আমি কখনোই এটা সাপোর্ট করি না, ঠিক আছে? যে একজন মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, রেসপেক্টফুল মানুষ আমি অবশ্যই সবাইকে রেসপেক্ট করি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা পেজ স্পিড নিয়ে কথা বলবো। তারপরও কিছু জিনিস আছে না, টেকনিক্যাল এসইও নিয়ে কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে না, কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে না, যে হৃদয় ভাই যদি আমাদের এইটা দেখাতেন, হৃদয় ভাই যদি ওইটা আমাদের বুঝাই দিতেন। এইটারও আমি সুযোগ করে দিচ্ছি আপনাদের। আমি আপনাদের 15 ব্যাচের কোয়েশ্চেন শিটে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা শিট ওপেন করে দিচ্ছি যে স্পেশাল রিকোয়ারমেন্টস, ঠিক আছে? হৃদয় ভাই যদি এইটা দেখাতেন, তবে অন্য কোনো সিএমএস বললেন না, কারণ অন্য সিএমএস বুঝাইতে হলে আপনাকে আগে ওই সিএমএসের ফাংশনালিটি বুঝাইতে হবে। তো আপনি এখানে বললেন যে ভাই এইটা নিয়ে ভিডিও দিলে ভালো হতো, এইটা নিয়ে ভিডিও দিলে আমাদের জন্য সুবিধা হতো, ঠিক আছে? জি বলেন, প্রথমে কেমন আমি বলেন, কোয়েশ্চেন করেন, ক্লাসের বাইরে কোনো কোয়েশ্চেন না, ঠিক আছে? ক্লাসের বাইরে কোনো কথাও বলবেন না। জি মারুফ ভাই আপনিও আনমিউট করে বলতে পারেন, বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, মারুফ ভাই বলেন। ভাই যে আমি একটা কথা বলার জন্য, মানে ক্লাসের বাইরে কথা বলার জন্য আর কি আমি বললাম, এর আগে কোনোদিন কথা বলি না। আচ্ছা বলেন। যে ভাই যে আমাদের পেমেন্টটা ভাই অনেকেই দিচ্ছে আর অনেকে দেয় নাই। কি করব মারুফ ভাই বলেন তো, বাসায় গিয়ে নিয়ে আসতে পারবো পেমেন্ট? না ভাই এটা কথা বলার জন্য আমি আর কি আনমিউট করলাম। তো ভাই যারা এখানে দেয়নি আমার মনে হয় ওই যে তারাই আছে যারা না আমাদের ফারান ভাইয়ের কথাগুলো বলতেছে এখানে ওখানে বলতেছে, এরকম আছে মনে হয়। আমার মনে হয় যে আপনারও কথা হয়তো এরা এরকম করে বলবে তো, এগুলো অবশ্যই বলবে। আমার সম্পর্কে তো কন্ট্রোভার্সি হবে, আর আমিও একদম দুধে ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে? দিন শেষে আমিও দুধে ধোয়া তুলসী পাতা না।
যেরকমই হোক আমি চাই আমার তরফ থেকে, কারণ আমার আমার কিন্তু আপনাদের জবাব দিতে হবে না, জানেন মারুফ ভাই, আপনাদের কিন্তু জবাব দিতে হবে না। আমি এইটা ভয় করি সব সময়, আমার কিন্তু উপরে গিয়েও জবাব দিতে হবে। যে সত্যি কথা, আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি, তোমার কাছে এই মানুষগুলো শিখতে আসছিল, তুমি কি করছো, তো এই জন্য আমি চাচ্ছি যে আমার তরফ থেকে যেন আমি 100% দিতে পারি। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত দেওয়ার জন্য আমার যা যা করা লাগে আমি করব, ঠিক আছে? তবে আপনারা কখনো রিলিভেন্ট টপিকস নিয়ে আমাকে কোয়েশ্চেন করছেন, আমি রাগ করে বসে আছি, এরকম হয়েছে যে রিলিভেন্ট ক্লাসের বাই বুঝি নাই, আবার যদি বলে সো ইনশাল্লাহ এটা তো অবশ্যই এখন তো ফরজ হয়ে গেছে। আপনারা মনে হয় 125 জন পেমেন্ট করছেন এখন পর্যন্ত, তো আমি ফয়সল, সবুজ, আমি বসে আমি তাদের রিমুভ করে দেব, ঠিক আছে মারুফ ভাই? আর আমরা আর চেয়ে বাইরে যাই না। জি করতে পারেন ভাই, খুব ভালো হয় ইনশাআল্লাহ। আর একটা কথা ভাই, আমি মনে করেন যাচ্ছি এই এসি সেক্টরে 2019 সাল থেকে আছি, আর এখন পর্যন্ত আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি, আমি হচ্ছে বাইরের দেশের ইংলিশ দিয়ে যারা কন্টেন্ট দেয় আর কি, তাদের দেখছি, বাংলাদেশে দেখছি, আপনার মতো আমি কাউকে দেখিনি। আমি এতদিন অফ পেজ নিয়ে কাজ করছি ভাই। হ্যাঁ, আপনি মনে হয় ব্যাকলিংকস নিয়ে কাজ করছেন। হ্যাঁ, আমি আর আগে আপনাকে বলছিলাম আমি অনেকগুলো কাজ করছি ভাই, কিন্তু আপনার মতো মানুষ আমি কাউকে দেখিনি এখন। আমি ট্রাই করি রে ভাই, মারুফ ভাই বিশ্বাস করেন, আমি ট্রাই করি যেন আপনারা বুঝতে পারেন, কারণ আমি যদি আপনাদের নাই বুঝাইতে পারি তাহলে আমার টাকাটাও তো হালাল হলো না, আপনারা যে পে করছেন। আপনারা ক্লাস পাবেন আরও, বললাম না ক্লাসের কোনো লিমিটেশন থাকে না যে এতটা ক্লাস